প্লট দুর্নীতির ৩ মামলায় শেখ হাসিনার ২১ বছর কারাদণ্ড, জয় পুতুলের ৫, সাবেক প্রতিমন্ত্রী শরীফের ১৮ বছরের জেল। গণতন্ত্রের স্বার্থে সুষ্ঠু নির্বাচন জরুরি বলছে বিএনপি, জাতীয় পার্টির কারণে ক্ষমতা দীর্ঘায়িত করেন হাসিনা, মন্তব্য রিজভী। সুষ্ঠু ভোট আয়োজনের সব বাহিনীকে সার্বিক সহায়তার তাগিদ নির্বাচন কমিশনের। ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত মাঠে থাকবে সেনাবাহিনী। এখন থেকে দুদক কর্মকর্তাদের নিয়মিত সম্পদের হিসাব দিতে হবে। ডিএনসিসির প্রশাসকের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু। নামী ব্র্যান্ডের কেওড়া জল ও গোলাপ জলে বিষাক্ত রাসায়নিক ব্যবহার হচ্ছে সুস্বাদু খাবার তৈরিতে, ক্যান্সার সহ মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি। চট্টগ্রামের ফটিকছড়িতে 2 মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে পুলিশ সদস্য সহ নিহত 2, আহত 2জনকে হাসপাতালে ভর্তি। Again a bit swing. This might be trouble. This should be grabbed, and it is. Joe Dockrell takes the catch. এবং চট্টগ্রামে প্রথম টি-20তে বাংলাদেশকে 39 রানে হারালো আয়ারল্যান্ড। ম্যাথু হামফ্রিসের 4 উইকেট, হৃদয়ের ব্যাটে 83 রান। এই অবস্থায় পড়তে না চাইলে ব্যবহার করুন রেইনবো ড্যাম প্রোটেক্টর। ইলাস্টোমেরিক ইমালশন থাকায় দেয়াল থাকে ড্যাম প্রুফ রেইনবো পেইন্টস, কালার অফ জয়। আমন্ত্রণ সংবাদ রাতে, শুনছিলেন সুপার বোর্ড সংবাদ শিরোনাম, সঙ্গে আছে আমি মনসাদা। এবার বিস্তারিত। রাজুকের প্লট জালিয়াতির 3 মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে 21 বছর কারাদণ্ড দিয়েছেন আদালত। সেই সঙ্গে জয় ও পুতুলকে 5 বছর করে কারাদণ্ড দেওয়া হয়। 3 মামলায় 21 বছরের সাজা পেয়েছেন সাবেক গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ। এছাড়া এক আসামিকে খালাস ও অন্যদের দেওয়া হয় বিভিন্ন মেয়াদে কারাদণ্ড। আদালতের পর্যবেক্ষণ, কোনো নিয়মের তোয়াক্কা না করেই শেখ হাসিনাকে প্লট বরাদ্দ দেওয়া হয়। হাসান আল মাহমুদের রিপোর্ট। প্লট দুর্নীতির 3 মামলায় শেখ হাসিনা ও তার পরিবার সহ 23 আসামির বিরুদ্ধে রায় ঘোষণা ঘিরে বৃহস্পতিবার সকাল থেকেই আদালতে নেওয়া হয় কড়া নিরাপত্তা। এদিন সকালে এসব মামলার একমাত্র গ্রেপ্তার আসামি রাজুকের সাবেক সদস্য খুরশিদ আলমকে তোলা হয় আদালতে। এসব মামলায় সকাল 11:30টায় রায় ঘোষণা করেন আদালত। আইন অনুযায়ী রাজধানীতে কোনো নিকটাত্মীয়ের সম্পত্তি থাকলে সরকারি প্লট বরাদ্দ পাবেন না, কিন্তু হলফনামায় তথ্য গোপন করে 2022 সালের 3 আগস্ট 10 কাঠা প্লট বরাদ্দ নেন শেখ হাসিনা। এরপর একই বছর 31 আগস্ট সজীব ওয়াজেদ জয়, 9 সেপ্টেম্বর পুতুলকে প্লট বরাদ্দের সুপারিশ করেন শেখ হাসিনা। এসব অভিযোগ প্রমাণিত হওয়ায় শেখ হাসিনাকে 3 মামলায় 7 বছর করে 21 বছরের কারাদণ্ড দেন আদালত। একটির মধ্যে প্রধান আসামি ছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আরেকটি মামলার প্রধান আসামি ছিলেন সজীব ওয়াজেদ জয়, আরেকটি মামলার প্রধান আসামি ছিলেন শায়মা ওয়াজেদ পুতুল। যে মামলায় শেখ হাসিনা প্রধান আসামি এবং উনি এই 3টি মামলাই আসামি হিসাবে আছেন। উনার সাজা হচ্ছে 7 বছর করে 3 7 21 বছর এবং উনার জরিমানা হচ্ছে 3 লক্ষ টাকা, 1 লক্ষ টাকা করে 3 লক্ষ টাকা, অনাদায়ে 18 মাস বিনা শ্রম কারাদণ্ড। সেই সঙ্গে জয় ও পুতুলকে 5 বছর করে কারাদণ্ড দেন আদালত। এছাড়া সাবেক প্রতিমন্ত্রী শরীফ আহমেদকে 18 বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। সরকারি সুযোগ সুবিধা পেতে আইনের বাইরে গিয়ে রাজুক ও গণপূর্ত অধিদপ্তরের কর্মকর্তারা শেখ হাসিনাকে প্লট বরাদ্দে সহযোগিতা করায় তাদের বিভিন্ন মেয়াদের সাজা দিয়েছেন আদালত। অন্যায়ভাবে দরখাস্ত না করে সমস্ত রুল রেগুলেশন এগুলো ভায়োলেশন করে তিনি ক্ষমতার অপব্যবহার করে এখানে প্রতারণার মাধ্যমে যে প্লটটি নিয়েছেন, এটা খুবই অন্যায় এবং এগুলা দেখতেও রুচিসম্মত না। পর্যবেক্ষণে আদালত জানায়, ক্ষমতার অপব্যবহার করে এমন প্লট বরাদ্দে দুর্নীতিকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছিলেন শেখ হাসিনা। 3 মামলায় খালাস পান প্রশাসনিক কর্মকর্তা সাইফুল ইসলাম। হাসান আল মাহমুদ, দেশ টিভি, ঢাকা। মানবতা বিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে 3টি ঘটনায় দেয়া আমৃত্যু কারাদণ্ডের রায় নিয়ে আপত্তি প্রসিকিউশনের। পূর্ণাঙ্গ রায় পর্যালোচনা করে সাজা বাড়াতে আপিলের সিদ্ধান্ত জানান প্রসিকিউটর গাজী এম.এইচ. তামিম। এদিকে রংপুরে আবু সাইদ হত্যা মামলায় 9 ডিসেম্বর পরবর্তী সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেন ট্রাইব্যুনাল। সাবরিনা মজুমদারের রিপোর্ট।
গেল 17 নভেম্বর জুলাই আগস্টের গণহত্যার মামলায় শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। 5 বছরের কারাদণ্ড দেয়া হয় আসামি থেকে রাজসাক্ষী হওয়া চৌধুরী আব্দুল আল মামুনকে। বুধবার পূর্ণাঙ্গ রায় প্রকাশ করে আদালত। 453 পৃষ্ঠার এই রায় পর্যালোচনা করছে প্রসিকিউশন। বৃহস্পতিবার প্রসিকিউটর গাজী এমএইচ তামিম জানান, মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনা ও কামালকে 3টি ঘটনায় আমৃত্যু কারাদণ্ড দেয়া হয়। তাদের মৃত্যুদণ্ড চেয়ে আপিলের সিদ্ধান্ত নিয়েছে প্রসিকিউশন। আমরা রায় পর্যবেক্ষণ করছি, সিনিয়র প্রসিকিউটর আছেন আমাদের সাথে, চিফ প্রসিকিউটর স্যারও দেখছেন। আমরা প্রাথমিকভাবে সিদ্ধান্ত নিয়েছি যে অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সাহেবকে আমৃত্যু কারাদণ্ড প্রদান করা হয়েছে, এই দুটি অভিযোগের বিরুদ্ধে প্রসিকিউশনের পক্ষ থেকে অ্যাপিলেট ডিভিশনে অ্যাপিল করা হবে এই শাস্তি বাড়িয়ে মৃত্যুদণ্ড করানোর জন্য। এদিন জুলাই গণ অভ্যুত্থানকে কথিত বিপ্লব ও সরকারের বিচারের এখতিয়ার নিয়ে হাসানুল হক ইনুর করা আবেদনের শুনানি হয় ট্রাইব্যুনাল 2-এ। যদিও শুনানিতে ছিলেন না ইনুর কোনো আইনজীবী। প্রসিকিউটর মিজানুল ইসলাম বলেন, ইনুর আবেদন চরম অবমাননাকর। এই আবেদনে জুলাই বিপ্লবকে চ্যালেঞ্জ করা হয়েছে। জুলাই বিপ্লবের ভিত্তি করে যে সরকার গঠিত হয়েছে সেই সরকারের গ্রহণযোগ্যতা ঠিক নয়, অস্তিত্বকে চ্যালেঞ্জ করা হয়েছে, অর্থাৎ সরকারের ক্ষমতাকে চ্যালেঞ্জ করা হয়েছে। আরও বেশ কিছু কথা বলা হয়েছে যেগুলো আদালতের জন্য অপমানজনক বলে আমাদের কাছে মনে হয়েছে। এদিকে একই ট্রাইব্যুনালে রংপুরে আবু সাইদ হত্যা মামলার 21তম সাক্ষীর সাক্ষ্য নেওয়া হয়। পরবর্তী সাক্ষ্য গ্রহণ হবে 9 ডিসেম্বর। আর চাংখারপুলে শহীদ আনাস সহ 6 জনকে হত্যা মামলায় রোববার সাফাই সাক্ষ্যের আবেদন শুনবেন ট্রাইব্যুনাল 1। এছাড়া রামপুরায় কার্নিশে ঝুলে থাকা যুবককে গুলি ও 2 জনকে হত্যা মামলার পরবর্তী সাক্ষ্য গ্রহণ হবে 2 ডিসেম্বর। সাবরিনা মজুমদার, দেশ টিভি, ঢাকা। রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে করোনারি কেয়ার ইউনিট সিসিইউতে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। মেডিকেল বোর্ডের দেশি বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানে চলছে তার চিকিৎসা। বৃহস্পতিবার খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক AZM জাহিদ হোসেনের তথ্য জানান। এদিকে খালেদা জিয়ার সুস্থতা কামনায় শুক্রবার জুমার নামাজ শেষে দেশের সব মসজিদে বিশেষ মোনাজাতের আয়োজন করেছে বিএনপি। বৃহস্পতিবার বিকেলে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান দলটির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। জানান, আগামী 7 ডিসেম্বর থেকে 12 ডিসেম্বর পর্যন্ত দেশ গড়ার পরিকল্পনা শীর্ষক কর্মসূচি গ্রহণ করেছে বিএনপি। দলের সকল পর্যায়ের নেতাকর্মী এবং সারা দেশের মানুষ তারা তাদের প্রিয় নেত্রীর সুস্থতা কামনা করেন। আমরা তিনি যাতে দ্রুত সুস্থ হয়ে বাসায় যেতে পারেন, আমরা সেই জন্য আল্লাহর কাছে তার সুস্থতা কামনায় আগামীকালের যে কর্মসূচি, মোনাজাতের কর্মসূচি, জুম্মার নামাজ শেষে মসজিদে মসজিদে বিশেষ মোনাজাত, সেটি আমরা ঘোষণা করেছি। গণতন্ত্রের স্বার্থে দেশের সুষ্ঠু নির্বাচন প্রয়োজন বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। আর জাতীয় পার্টির কারণেই শেখ হাসিনা তার ক্ষমতা দীর্ঘায়িত করতে পেরেছে বলে অভিযোগ করেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আরও জানাচ্ছেন ফেরদৌস রহমান। শহীদ ডাক্তার মিলন দিবস উপলক্ষে বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভা আয়োজন করে 90-এর ডাকসু ও গণঅভ্যুত্থানের সর্বদলীয় ছাত্র ঐক্য। আলোচনায় অংশ নিয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেন, জাতীয় পার্টি নির্বাচনের আগে এক কথা বলে, নির্বাচনের পরে বলে আরেক কথা। এবং সেই হুসেইন মোহাম্মদ এরশাদের 90-এর যে বিজয় হলো তার আগের যে 9 বছর এই ধরনেরই কষ্ট করতে হয়েছে, এই ধরনেরই আমাদেরকে নানা ধরনের উৎপীড়নের শিকার হতে হয়েছে। শেখ হাসিনার মামলার রায় নিয়েও কথা বলেন তিনি। একটু অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আছে এবং হাসিনার গড়া আদালত, হাসিনার গড়া ট্রাইব্যুনাল সবকিছু তার, সেখানেই বিচার হচ্ছে, কিন্তু এখানে ইনফ্লুয়েন্স করার। দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান অভিযোগ করেন, 24-এর বিজয়কে কুক্ষিগত করার চেষ্টা চলছে। দেশের স্বার্থে নির্বাচন জরুরি বলেও মন্তব্য করেন তিনি। আন্দোলনকে বা আন্দোলনে অর্জিত বিজয়কে বিভিন্ন দিকে প্রবাহিত করার নানা অপচেষ্টা চলবে, সেই অপচেষ্টাকে মোকাবেলা করতে হবে। আগামী নির্বাচন তো আমাদের সেই আন্দোলনেরই একটা অংশ। নির্বাচন ছাড়া তো গণতন্ত্র হয় না। এর আগে সকালে শহীদ ডাক্তার শামসুল আলম খান মিলনের সমাধিতে শ্রদ্ধা জানান তার স্বজন সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা।
মিলন চত্বরে আয়োজিত স্মরণ সভায় কথা বলেন 90-এর গণ অভ্যুত্থানের অন্যতম নেতা ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমানুল্লাহ আমান। যে উদ্দেশ্য এবং লক্ষ্যকে সামনে রেখে ডাক্তার মিলন রক্ত দিয়েছে, জেহাদ রক্ত দিয়েছে, নূর হোসেন রক্ত দিয়েছে, সেই লক্ষ্য গত 15 বছর বাস্তবায়িত হয়নি। ফেরদৌস রহমান, দেশ টিভি, ঢাকা। একটা দল আওয়ামী স্টাইলে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখছে বলে মন্তব্য করেছেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান। বৃহস্পতিবার বিকেলে বগুড়া শাহজাহানপুরের মাজিরা উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা জামায়াতের কর্মী সম্মেলনে তিনি এই মন্তব্য করেন। বাংলাদেশে আওয়ামী স্টাইলে আর কোনো নির্বাচন হতে দেওয়া হবে না এবং জুলাইয়ের গণ অভ্যুত্থান সাধারণ মানুষের আন্দোলন, দেশে আর পরিবারতান্ত্রিক রাজনীতি চলবে না বলেও তিনি মন্তব্য করেন। একটা দল আওয়ামী স্টাইলে নির্বাচন করে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখছে, আমরা বলি ভাই এই স্বপ্নটা ভুলে যান, এই স্বপ্ন ভুলে যান। বাংলাদেশের মাটিতে বাংলাদেশের জনগণ আওয়ামী স্টাইলের আর কোন নির্বাচন হতে দেবে না। অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোকে সর্বাত্মক সহযোগিতার নির্দেশ দিয়েছে ইসি। এর ব্যর্থতা ঘটলে কমিশন কাউকে ছাড় দেবে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ। বৃহস্পতিবার আগারগাঁও নির্বাচন কমিশন সচিবালয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সভা শেষে এসব কথা বলেন তিনি। এছাড়া ম্যাজিস্ট্রেজি পাওয়ার নিয়ে 28শে ফেব্রুয়ারি পর্যন্ত মাঠে থাকবে সেনাবাহিনী। জুনায়েদ আল হাবিবের রিপোর্ট। আসন্ন জাতীয় নির্বাচন সামনে রেখে দেশের সার্বিক নিরাপত্তা ব্যবস্থার কর্মপরিকল্পনা প্রণয়নে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে দ্বিতীয় দফায় বৈঠকে বসে নির্বাচন কমিশন। বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন সচিবালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। প্রধান নির্বাচন কমিশনারের সভাপতিত্বে গুরুত্বপূর্ণ এ সভায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, সশস্ত্র বাহিনী, গোয়েন্দা সংস্থা ও পুলিশ সহ বিভিন্ন বাহিনীর শীর্ষ প্রতিনিধিরা অংশ নেন। বৈঠক শেষে ইসি সচিব জানান, আইন প্রয়োগকারী সংস্থাগুলোকে আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে দায়িত্ব পালনের নির্দেশনা দিয়েছে কমিশন। রাজনৈতিক দল কিংবা প্রার্থীর কাছ থেকে কোনো ধরনের আতিথেয়তা গ্রহণ না করার পাশাপাশি আচরণবিধি লঙ্ঘনকারীদের বিরুদ্ধে যত দ্রুত সম্ভব ব্যবস্থা নেয়ার নির্দেশ দেয়া হয়েছে। প্রথম দিন থেকে আচরণবিধি প্রতিপালন যেন যথাযথভাবে হয় এবং সেই কারণে আমাদের সেই সূত্রে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা যেন আমাদেরকে সম্পূর্ণ সহযোগিতা করেন এবং তারা সবাই প্রতিশ্রুতি দিয়েছেন যে তারা প্রথম দিন থেকেই মাঠে কাজ করবেন এবং কার্যকর ভূমিকা তারা পালন করবেন। একটা সুষ্ঠু, সুন্দর, সার্বিক, উৎসবমুখর পরিবেশের নির্বাচনকে বাস্তবায়ন করার জন্য সর্বাত্মক সহযোগিতা সবাইকে করতে হবে এবং নিজস্ব দায়িত্ব নিজের আওতায় পালন করতে হবে, কাউকে কোনো ছাড় দেওয়া হবে না। সচিব জানান, বাহিনীগুলোকে অবৈধ অস্ত্র উদ্ধারে গোয়েন্দা তৎপরতা বাড়ানোর পাশাপাশি চিহ্নিত সন্ত্রাসীদের উপর নজরদারি প্রয়োজনে তাদের আইনের আওতায় আনার নির্দেশ দিয়েছে কমিশন। যে সমস্ত আর্মস রিকভারি করা যায়নি সেটা থেকে আরও তৎপরতা হতে হবে। সন্ত্রাসী যারা আছেন চিহ্নিত, তাদের বিষয়ে আরও নজরদারি রাখতে হবে এবং প্রয়োজনে তাদেরকে আইনের আওতায় আনতে হবে। আমাদের মাঠ পর্যায়ে যে ইলেকট্রাল ইনকোয়ারি কমিটি, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটস এরা থাকবেন। আপনারা জানেন এর পাশাপাশি সেনাবাহিনীর আপনার ম্যাজিস্ট্রিয়াল পাওয়ার 28শে ফেব্রুয়ারি পর্যন্ত, আগামী বছরের 28শে ফেব্রুয়ারি 2026 পর্যন্ত বর্ধিত করা হয়েছে, তারা সেটা এনজয় করবেন। এদিকে নির্বাচনী সরঞ্জাম, স্ট্যাম্প প্যাড ও অমোচনীয় কালি কলম আনুষ্ঠানিকভাবে কমিশনের কাছে হস্তান্তর করেছে ইউএনডিপি। জুনায়েদ আল হাবিব, দেশ টিভি, ঢাকা। দুর্নীতি দমন কমিশন অধ্যাদেশ সহ 4টি অধ্যাদেশের খসড়া অনুমোদন দিয়েছে অন্তর্বর্তী সরকার। বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের বৈঠকে খসড়াগুলো নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়। বিকালে সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এই তথ্য জানান। বলেন, নতুন অধ্যাদেশে দুর্নীতি দমন কমিশনের সঙ্গে জড়িতদের নিয়মিত সম্পদের হিসাব দেওয়ার বিধান রাখা হয়েছে। ইউসুফ ভুঁইয়ার রিপোর্ট। দুর্নীতি দমন কমিশন, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ অধ্যাদেশ সহ 4টি অধ্যাদেশ খসড়া অনুমোদন দিয়েছে অন্তর্বর্তী সরকার। বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের সাপ্তাহিক বৈঠকে খসড়াগুলোর নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়।
বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে এই বিষয়ে সংবাদ সম্মেলন করেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। এটাকে আমরা এমনভাবেই স্ট্রেংথেন। এ সময় তিনি জানান, এখন থেকে দুদক কর্মকর্তাদের নিয়মিত সম্পদের হিসাব দিতে হবে। দুর্নীতি কমিশনের যে অফিসার বা যারা এই সরাসরি এই দুর্নীতি দমনের সাথে সম্পৃক্ত তাদের সম্পদের হিসাব দিতে হবে। রাজুক আইন প্রসঙ্গে প্রেস সচিব জানান, সারা দেশে ভবন নির্মাণে শৃঙ্খলা আনতে রাজুকের মতো কোনো প্রতিষ্ঠান করা যায় কিনা সে ব্যাপারে প্রধান উপদেষ্টা নির্দেশ দিয়েছেন। চিফ অ্যাডভাইজার বলেছেন যে এমন কোনো অথরিটি করা যায় কিনা যেটা সারা বাংলাদেশেরই আসলে এই ভবন কনস্ট্রাকশনের অনুমোদনের এটা কাজ করবে। প্রশ্নের জবাবে শফিকুল আলম বলেন, অন্তর্বর্তী সরকার রোহিঙ্গা সংকট নিরসনে যেসব পদক্ষেপ নিয়েছে পরের সরকার তার ফল পাবে। যে এফর্টটা এই গভর্নমেন্ট নিয়েছে সেই এফর্টের কারণে রোহিঙ্গাদের ক্রাইসিসটা এখন পুরো পৃথিবী খুব ভালোভাবে জানে। এটার আপনি হয়তো আজকে এটার ফলাফল পাচ্ছেন না, বাট সামনের দিনগুলোতে ইনশাল্লাহ আমরা অবশ্যই গুড রেজাল্ট পাবো। বাউলদের উপর হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার করতে প্রধান উপদেষ্টা নির্দেশ দিয়েছেন বলেও জানান প্রেস সচিব। প্রধান উপদেষ্টা তো আশা ব্যক্ত করেছেন। ইউসুফ ভুঁইয়া, দেশ টিভি, ঢাকা। শেখ হাসিনা সহ তার পরিবারের বিরুদ্ধে দুর্নীতি মামলার রায় সবার জন্য সতর্কবার্তা হয়ে থাকবে বলে জানিয়েছেন দুর্নীতি দমন কমিশন দুদক চেয়ারম্যান আব্দুল মোমেন। এদিকে ঘুষ গ্রহণ ও দুর্নীতির অভিযোগে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজের বিরুদ্ধে দুদকের অনুসন্ধানকে স্বাগত জানিয়ে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেন, কোনো অনিয়ম হলে দুদক সেটা তদন্ত করতে পারে। আরও জানাচ্ছেন জান্নাতুল মোহনা। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তার পরিবারের বিরুদ্ধে দুর্নীতি মামলার রায় দুর্নীতিবাজদের জন্য সতর্কবার্তা হয়ে থাকবে। রায়ের প্রতিক্রিয়ায় এমন মন্তব্য করেছেন দুদক চেয়ারম্যান আব্দুল মোমেন। আমরা এখনো জানি না আজকে যাদের রায় হয়েছে তাদের কে কোন দেশের নাগরিক। বাংলাদেশের অবশ্যই, এর বাইরেও তাদের নাগরিকত্ব থাকতে পারে বলে অনুমিত। এটা আমার ধারণা সবার জন্য একটা সতর্ক বার্তা হবে। বৃহস্পতিবার দুদক কার্যালয়ে সাংবাদিকদের একথা বলেন তিনি। দুদকের তথ্য বলছে, অভ্যুত্থানের পর এই প্রথম দুদকের করা কোনো মামলার রায় হলো। এদিকে ঘুষ ও দুর্নীতির অভিযোগে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজের বিরুদ্ধে অনুসন্ধানে নেমেছে দুদক। তার বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, অনিয়ম, দুর্নীতি ও ঘুষ গ্রহণের অভিযোগ উঠেছে। এ বিষয়ে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেন, অনিয়মের বিরুদ্ধে দুদক তদন্ত করতে পারে। অবশ্যই যদি কোনো অনিয়ম থাকে দুদক সেটা অনুসন্ধান করতে পারে এবং যদি অনুসন্ধান করে তারা কিছু পান আমাদেরকেও জানাতে পারেন, আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। চেয়ারে থাকা অবস্থায় সিটি কর্পোরেশনের প্রশাসক পর্যায়ের কোনো ব্যক্তির দুর্নীতি খুঁজতে অনুসন্ধানে নামল দুদক। জান্নাতুল মোহনা, দেশ টিভি, ঢাকা। Thailand. Time for Thailand. Time for Tom Yum. Introducing Doodles. Tom Yum Shrimp Noodles. Doodles খান নাই তো noodles খান নাই। কেওড়া জলে তৈরি বিরিয়ানি, পোলাও আর কোরমা খাচ্ছেন। জানেন কি এই শখের কেওড়া জলে বানাচ্ছে কিডনি ডায়ালিসিসের রাসায়নিকে, আর মোহনীয় ও পবিত্র ভেবে গোলাপ জল দিয়ে পায়েস, ফিরনি কিংবা মিষ্টি বানাচ্ছেন। আপনার পছন্দের গোলাপ জল বানাচ্ছে শিল্প কারখানার বিষাক্ত রাসায়নিকে। বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ বাজারের নামী ব্র্যান্ডের কেওড়া জল ও গোলাপ জল পরীক্ষা করে এমনই বিষাক্ত রাসায়নিকের অস্তিত্ব পেয়েছে। ফখরুল ইসলাম জানাচ্ছেন অনুসন্ধানের বাকিটা। রসনা বিলাসী ভোজন রসিকদের কাছে বিরিয়ানি, পোলাও আর কোরমার কদর বেশ। জিভে জলাশা এইসব খাবারের স্বাদ নিতে হুমড়ি খেয়ে পড়েন অনেকে। খাবার হোটেল থেকে বাসাবাড়ি সর্বত্রই বিরিয়ানি, পোলাও আর কোরমার স্বাদকে আরও মুখরোচক করতে প্রায়শই ব্যবহার করা হয় কেওড়া জল। ভোক্তারা স্বাস্থ্যসম্মত মনে করে মন ভরে খান কেওড়া জলে তৈরি বিরিয়ানি, পোলাও বা বিভিন্ন মুখরোচক খাবার। অনুসন্ধানে উঠে আসে চাঞ্চল্যকর তথ্য। আপনার শখের কেওড়া জল তৈরি করা হয়েছে কিডনি রোগের ডায়ালাইসিসে ব্যবহৃত রাসায়নিক ডায়ালাইট দিয়ে। যা তা নয়, বাজারের নামী ব্র্যান্ডের কেওড়া জলই বানাচ্ছে ডায়ালাইসিসের রাসায়নিক দিয়ে। আসলে কেওড়া জল ওরা একটা ডায়ালেট এ নামে একটা সলিউশন ইউজ করে। কন্টেনারটা খোলার সাথে সাথে হেভি গন্ধ, বিশ্রী একটা গন্ধ আসে, কিন্তু ওদের গায়ে যেটা লেখা আছে সেটা হলো ডায়ালাইসিস কাজে যে সলিউশন ইউজ করে সেটা। তো এই জন্য আমরা হলো এটা তো
ডায়ালিসিস, এটা তো খাওয়ার মানে উপাদান না। ভয়ঙ্কর ভেজালের এখানেই শেষ নয়। মোহনীয় সুঘ্রাণ আর পবিত্র ভেবে বাজার থেকে কিনে যে গোলাপ জল, পায়েস, ফিরনি বা মিষ্টি জাতীয় খাবারে ব্যবহার করেন, সেটিও শিল্প কারখানার বিষাক্ত রাসায়নিকে তৈরি। বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের পরীক্ষায় বেরিয়ে আসে এমন চাঞ্চল্যকর তথ্য। কলকারখানায় ব্যবহৃত রাসায়নিকের সঙ্গে কৃত্রিম সুগন্ধি মিশিয়ে বানাচ্ছে গোলাপ জল। বিষাক্ত কেমিক্যালের এইসব গোলাপ জল ও কেওড়া জল তৈরি ও বাজারজাতের জন্য এপি ব্র্যান্ডকে 2 লাখ টাকা জরিমানা করেছে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। বিষাক্ত রাসায়নিক কেমিক্যালে তৈরি গোলাপ জল ও কেওড়া জল বাজার থেকে 7 দিনের মধ্যে সরিয়ে নিতে এপি সহ নামী কয়েকটি ব্র্যান্ডকে গত 18 নভেম্বর চিঠি দেয় নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। আমরা যেটা এসএস কোড দিয়ে দেখলাম যে এসএস কোড ব্যবহৃত হচ্ছে এটা ইন্ডাস্ট্রিয়াল ফ্র্যাগনেন্স মানে ফ্লেভার হিসেবে ডিক্লেয়ার্ড। গোলাপ জল ইট ইজ এ ইন্ডাস্ট্রিয়াল গ্রেড ফ্লেভার, সুতরাং এটা খাওয়ার উপযোগী নয়। তার মানে আসলে এই ফ্লেভারটা আসছে ইন্ডাস্ট্রিয়াল গ্রেডে, ইন্ডাস্ট্রিয়াল কাজে, কিন্তু ওরা ইউজ করতেছে খাওয়ার। আমরা অলরেডি ওদেরকে নোটিশ দিয়েছি সব পণ্য বাজার থেকে উইথড্র করার জন্য। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, কিডনি ডায়ালাইসিসের কেমিক্যাল ডায়ালাইট দিয়ে তৈরি কেওড়া জল মানব স্বাস্থ্যকে ঠেলে দিতে পারে ক্যান্সার সহ মারাত্মক রোগের ঝুঁকিতে। যেটি মানুষের খাদ্যযোগ্য না, তার মানে দুটো কাজ। একদিকে হচ্ছে ভেজাল দিয়ে মানুষকে প্রতারণা করা হচ্ছে, অন্যদিকে খাদ্যের অযোগ্য, মনুষ্য খাদ্যের অযোগ্য রাসায়নিক ব্যবহার করার মধ্য দিয়ে তার শরীরের স্বল্প, মধ্য এবং দীর্ঘ মেয়াদে কতগুলো রোগ তৈরি করা হচ্ছে। নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সতর্কতার পরও এখনও বাজারে বিক্রি হচ্ছে কেওড়া জল ও গোলাপ জল। কে রুখবে বিষে ভরা এমন খাদ্য তৈরির পণ্য? কিভাবে ঝুঁকিমুক্ত হবে মানব স্বাস্থ্য? সে প্রশ্ন ভোক্তাদের। ফখরুল ইসলাম, দেশ টিভি, ঢাকা। ঘুরে দাঁড়ানোর সংগ্রামে লিপ্ত আগুনে পোড়া করাইল বস্তির মানুষ। খোলা আকাশের নিচে দিনরাত কাটছে অনেকের। আবার কেউ কেউ ধ্বংসস্তূপ পরিষ্কার করে পলিথিন টানিয়ে তৈরি করছেন মাথা গোঁজার ঠাঁই। সরকারের পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠন ক্ষতিগ্রস্তদের সহায়তা করলেও সবাই পাচ্ছেন না বলে জানান ভুক্তভোগীরা। অবিলম্বে পুনর্বাসনের দাবি জানান তারা। এইচ হিমেলের রিপোর্ট। মঙ্গলবার বিকেলে ভয়াবহ আগুনে পুড়ে যায় রাজধানীর মহাকালী করাইল বস্তির 1500-র বেশি ঘর। এতে সর্বশান্ত হয় হাজারো পরিবার। আগুন নেভানোর পর থেকেই ঘুরে দাঁড়ানোর সংগ্রামে অপ্রাণ চেষ্টা বস্তিবাসীর। বুধবার খোলা আকাশের নিচে রাত কাটানোর পর বৃহস্পতিবার সকাল থেকেই মাথা গোঁজার ঠাঁই তৈরিতে ব্যস্ত অনেকে। জায়গা পরিষ্কার করে পলিথিন টানিয়ে তৈরি করছেন ঘর। সরকারি ও বেসরকারি সহায়তার আশায় দিন পার করছেন তারা। সরকারের সহায়তা দেয় আমাদের, তাহলে আমরা কিছু পাইলে গেলে আর কিছু দিয়ে আমরা করতে পারবো, তাছাড়া কিছু করার কায়দা নেই আমার। পাথর মতো ছিল, পাথর মতো সরাই এই জায়গায় আমি পরিষ্কার করে দিচ্ছি। কই যাবো আবার থাকতে কি না, আবার এদিকে ক্ষতিগ্রস্তদের সহায়তায় এগিয়ে এসেছে বিভিন্ন সংগঠন। দেওয়া হচ্ছে পানি, খাবার, কাপড় সহ চিকিৎসা সেবা। এখানে কিন্তু প্রচুর ধুলাবালি হচ্ছে, ছাই উঠছে, অ্যাশগুলো আছে, এদের জন্য তারা মাস্ক ব্যবহার করা এবং তাদেরকে মানে অ্যান্টিহিস্টামিন জাতীয়, যেটা আমরা বলে থাকি অ্যান্টি অ্যালার্জিক যে ওষুধগুলো, সেগুলোকে আমরা ইউজ করলে এবং যদি কোনো ঠান্ডা হয় বা হয় কাশি থাকে, সেই ধরনের অ্যান্টিহিস্টামিন জাতীয় ওষুধগুলোকে আমরা ব্যবহার করার জন্য সাজেস্ট করছি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল মাইলস্টোন ক্যাজুয়ালিটি বলেন বা যেখানে ধরনের কোনো ক্যাজুয়ালিটি হয়, সেখানে কিন্তু সবসময় প্রথমে কিন্তু সেখানে যে হাজির হয় এবং তারা কিন্তু তাদের যে কার্যক্রম, বিশেষ করে মেডিকেল সিক যেটা দরকার হয়, সেটি কিন্তু সাহায্য করেন। তবে অনেকে এ থেকে বঞ্চিত বলে দাবি তাদের। আমরা মানে ভিতরে যে পড়ছি, আমাকে ভিতরে এখন পর্যন্ত কিছু যায়ও না, আমরা পাইও না। যেমন আছে ভাই এভাবেই লইছি, আমাকে শিশু বাচ্চা পর্যন্ত একটা কিছু পাইতাছি না। আমরা খুঁজি যে আমাকে একটা কম্বল দেন, ছোট বাচ্চা আছে লয়ে থাকবো, আইতাছি করে দিমু করে জায়গা আসা দিয়া আর আইয়ে না। যা নাম নিতেছে কিন্তু আমাদের বাসায় কোনোদিনও যায় না, আর আমাদের ওইগুলিতে ঢুকেই না। এর আগে বুধবার আগুন লাগার কারণ উদ্ঘাটন ও ক্ষয়ক্ষতি নিরূপণে 5 সদস্যের তদন্ত কমিটি করেছে ফায়ার সার্ভিস। কমিটিতে 15 কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। এইচ হিমেল, দেশ টিভি, ঢাকা। ঢাকা, নরসিংদী, গাজীপুর সহ দেশের বিভিন্ন স্থানে মৃদু ভূকম্প অনুভূত হয়েছে। রিক্টার স্কেলে এর মাত্রা ছিল 3.6। বৃহস্পতিবার বিকেল 4:15 47 সেকেন্ডে এই কম্পন অনুভূত হয়। এর উৎপত্তিস্থল ছিল নরসিংদীর ঘোড়াশাল।
ইউরোপিয়ান মেডিটেরিয়ান সিসমোলজিক্যাল সেন্টার AMSC এ তথ্য জানিয়েছে। আবহাওয়া অধিদপ্তরের প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঢাকার আগারগাঁওয়ে অবস্থিত ভূকম্প পরিমাপ কেন্দ্র থেকে এর দূরত্ব ছিল 28 কিলোমিটার উত্তর পূর্বে। এ নিয়ে বৃহস্পতিবার বিকেল 4:30 পর্যন্ত 13 ঘন্টার ব্যবধানে দেশে 3বার ভূকম্প অনুভূত হয়েছে। ত্রয়োদশ জাতীয় নির্বাচনে অংশগ্রহণের কথা জানালেও কোন দল থেকে বা কোন আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন সেটা স্পষ্ট করেননি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। এ সময় তিনি বলেন, সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ে উপদেষ্টা হিসেবে আছেন, তাদের কেউ কেউ নির্বাচন করতে পারেন। বৃহস্পতিবার বিকালে সচিবালয়ের 44 উপজেলায় পাবলিক লাইব্রেরি উদ্বোধন অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। ঝর্ণা রায় রিপোর্ট। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে অন্তর্বর্তী সরকারের 2 ছাত্র প্রতিনিধি উপদেষ্টার পদত্যাগ নিয়ে নানা মহলে আলোচনা চলছে। সেই সঙ্গে তারা কে কোন আসন থেকে প্রার্থী হচ্ছেন এ নিয়েও রয়েছে আলোচনা। স্থানীয় সরকার এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেছেন, নির্বাচন করবেন এটা ঠিক, কিন্তু কোন আসন বা কোন দল থেকে করবেন সেটা এখনো ঠিক হয়নি। নির্বাচন করব ঘোষণা দিয়েছি, নির্বাচন কোথা থেকে করব এখনো ঘোষণা দেয়নি। সরকার থেকে পদত্যাগের প্রশ্নে তিনি বলেন, কেবল 2 জন ছাত্র উপদেষ্টাই নন, আরও যারা সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ে উপদেষ্টা হিসেবে আছেন তাদের কেউ কেউ নির্বাচন করতে পারেন। শুধু আমরা 2 জন ছাত্র উপদেষ্টা না, আরও যারা সরকারের বিভিন্নভাবে জড়িত আছেন আরও কেউ কেউ নির্বাচন করবেন এমন কথাও আছে। তো সবাই অবশ্যই, এটা এমন কোনো আইন নাই বা এরকম কোনো বিধিনিষেধ নাই যে আসলে নির্বাচনে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা বা কেউ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না। তবে আমরা মনে করি এটা স্বার্থের সংঘাত ঘটায় এই পদে থেকে নির্বাচন করা। এই নীতিগত জায়গা থেকে আমরা মনে করি যে বা যারাই নির্বাচনে অংশগ্রহণ করবে তাদেরকে অবশ্যই এই নির্বাচনী কার্যক্রমে ঢুকে যাওয়ার আগেই পদত্যাগ করা প্রয়োজন এবং সেভাবেই আমরা প্রস্তুতি নিচ্ছি। এর আগে বই পড়ায় আগ্রহী করতে দেশের 44টি উপজেলায় নির্মাণ করা 44টি পাবলিক লাইব্রেরির উদ্বোধন করেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। ঝর্ণা রায়, দেশ টিভি, ঢাকা। দেশি বিদেশি কোম্পানির অংশগ্রহণে শুরু হলো 4 দিনব্যাপী শ্রমিক এক্সপো। বৃহস্পতিবার রাজধানীর বসুন্ধরা কনভেনশন সেন্টারে এর উদ্বোধন করেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। এ সময় তিনি উদ্ভাবনী পণ্য ও দক্ষতাকে কাজে লাগিয়ে এই শিল্পকে এগিয়ে নিতে উদ্যোক্তাদের আহ্বান জানান। অনুষ্ঠানে অংশ নিয়ে ইতালির রাষ্ট্রদূত বলেন, পোশাকের পরে সিরামিকে হতে পারে বাংলাদেশের অন্যতম রপ্তানি খাত। বিস্তারিত মাকদুরা মিত্তির রিপোর্টে। টয়লেট সামগ্রী, টাইলস, থালা বাসন ও অন্যান্য পণ্য নিয়ে দেশের সিরামিক খাত। এসব পণ্য উৎপাদনের প্রধান কাঁচামাল চায়না ক্লে, বল ক্লে, বালি এবং ফেল্ডস্পার, যার পুরোটাই আমদানি নির্ভর। তারপরও এ খাতে 70টির বেশি কোম্পানির বিনিয়োগ 13,000 কোটি টাকা। দেশের সিরামিক্স খাত প্রসারে রাজধানীর বসুন্ধরা কনভেনশন সেন্টারে শুরু হয়েছে 4 দিনব্যাপী সিরামিক এক্সপো, যেখানে দেশি কোম্পানির পাশাপাশি অংশ নিয়েছে বিদেশি কোম্পানিও। অনুষ্ঠানে বক্তারা জানান, বছরে সিরামিকের বাজার 8,000 কোটি টাকা, যার 85 ভাগ পূরণ করে স্থানীয় উৎপাদকরা। বাকি 15 ভাগ পূরণ হয় আমদানি পণ্যে। Ceramic is now emerging as another star in making. Ceramic industry has exported around $35 million last year. Interestingly, it is exporting all over the world, which is a good news for us. অনুষ্ঠানে ইতালির রাষ্ট্রদূত বলেন, পোশাকের বাইরে সিরামিক খাত হতে পারে বাংলাদেশের রপ্তানির অন্যতম পণ্য। এতে রপ্তানিতে বৈচিত্র্য আসবে। এ যাত্রায় ইতালি বাংলাদেশের পাশে থাকবে বলেও জানান তিনি। Congratulations to the ceramic industry of Bangladesh, which has made impressive results and growth in the latest years. This is a good example of diversity. এ সময় সিরামিক খাতের গ্যাস সংকট অনেকটাই দূর হয়েছে বলে জানান বাণিজ্য উপদেষ্টা। কাঁচামাল আমদানি নির্ভর হলেও উদ্ভাবনী পণ্য ও দক্ষতা দিয়ে এ খাতকে এগিয়ে নেওয়ার উপর গুরুত্ব আরোপ করেন তিনি। আমাদের অর্থনীতি একেবারেই ভঙ্গুর অবস্থায় চলে গিয়েছে, সেখান থেকে আজকে এই ইন্টারিম গভর্নমেন্টের সকলের ঐকান্তিক প্রচেষ্টায় আমরা যে 32 বিলিয়ন। দেশের সিরামিক কারখানাগুলোতে কর্মরত 60,000 মানুষ। এ খাতে প্রত্যক্ষ কর্মসংস্থান হয়েছে 5 লাখ মানুষের। মাকদুরা মিতি, দেশ টিভি, ঢাকা।
গবাদি পশু দেশীয় জাত সংরক্ষণ ও রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে প্রান্তিক পর্যায়ে সচেতনতা জোরদারের তাগিদ দিয়েছেন মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার। বৃহস্পতিবার সকালে রাজধানীতে এক সেমিনারে এ কথা জানান তিনি। এসএমই ফাউন্ডেশন ও মন্ত্রণালয় যৌথভাবে ক্ষুদ্র খামারিদের প্রশিক্ষণ দেবে। এর আগে মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজন করা হয় বর্ণাঢ্য শোভাযাত্রা। বিস্তারিত প্রতিবেদনে। জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহ উপলক্ষে গবাদি পশুর স্বাস্থ্যসেবা, টিকাদান কার্যক্রম, দুগ্ধ ও মাংস উৎপাদন বৃদ্ধি, নিরাপদ প্রাণীজ খাদ্য এবং আধুনিক খামার ব্যবস্থাপনা সম্পর্কে জনসচেতনতা বাড়াতে আয়োজন করা হয় বর্ণাঢ্য শোভাযাত্রা। রাজধানীর মানিক মিয়া এভিনিউ থেকে শুরু হয়ে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে শেষ হয় র্যালি। ব্যবসা পরিচালনায় ক্ষুদ্র উদ্যোক্তাদের প্রশিক্ষণ দিবে এসএমই ফাউন্ডেশন, আর গবাদি পশু পালনের প্রশিক্ষণ দেবে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়। প্রাণী সম্পদ প্রদর্শনীতে এক সেমিনারে সাংবাদিকদের এসব জানান মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের সচিব। আর প্রাণী সম্পদ খাতের প্রবৃদ্ধি দ্রুত বাড়বে বলে আশা জানান খাত সংশ্লিষ্টরা। মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয় এই জনগোষ্ঠীর পাশে আছে এবং ক্ষুদ্র খামারিদের পাশে আছে। এই মেসেজটা, এই তথ্যটি দেওয়ার জন্যই কিন্তু এই দিবসটা আমরা পালন করার উদ্যোগ নিয়েছে। এসএমই ফাউন্ডেশনের সাথে কথা বলেছি। এসএমই ফাউন্ডেশন তাদেরকে ট্রেনিং দিবে কিভাবে উদ্যোক্তা হওয়া যাবে। দেশীয় যে আমাদের জাতগুলো আছে সেই জাতগুলোর সংরক্ষণ এবং পাশাপাশি আমরা উন্নয়নের চেষ্টা করে যাই। গবাদি পশুর দেশীয় জাত সংরক্ষণে ও রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে প্রান্তিক পর্যায়ে বাড়াতে হবে সচেতনতা বলে জানান মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আক্তার। আগামীতে জাতীয় পর্যায়ে প্রাণী সম্পদ প্রদর্শনী চলমান থাকবে বলেও আশা জানান তিনি। আমরা কোরবানিতে এখন আমাদের কোনো আমদানি করতে হয় না। ডিম আমাদের ক্রমশ বাড়ছে। আমাদের একই সাথে পোলট্রি সেক্টর, ইন্ডাস্ট্রি সেক্টরেও কিন্তু ভালোই অগ্রগতি হচ্ছে। প্রাইভেট সেক্টরেও যথেষ্ট আগ্রহ নিচ্ছে। তো ফলে আমরা যদি এটা জাতীয় পর্যায়ে প্রতি বছর করতে থাকি তাহলে এই আগ্রহটা একটা হলো প্রান্তিক পর্যায়ে যেমন বাড়বে। এছাড়া সারা দেশের খামারিরা ও ভেটেরিনারি চিকিৎসকরা অংশ নিয়েছে 3 দিনের প্রাণী সম্পদ প্রদর্শনীতে। ফাহিম ইউসুফ, দেশ টিভি, ঢাকা। ব্রাহ্মণবাড়িয়ায় আধিপত্য বিস্তার নিয়ে প্রতিপক্ষের গুলিতে 3 জন গুলিবিদ্ধ হয়েছেন। বৃহস্পতিবার সন্ধ্যায় শহরের কান্দিপাড়া মোড় এলাকায় এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, পূর্ব বিরোধের জের ধরে কান্দিপাড়া এলাকার লায়ন শাকিল গ্রুপ ও জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক দেলোয়ার হোসেনের গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। এতে টুটুল, শিহাব ও সাজুমিয়া নামে 3 জন গুলিবিদ্ধ হয়ে আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। চট্টগ্রামে 2 মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে পুলিশের এক উপপরিদর্শক সহ 2 জন নিহত হয়েছে। আহত হন আরও 2 জন। বৃহস্পতিবার সন্ধ্যার দিকে ফটিকছড়ি উপজেলার উত্তর পাইংদং আমতল এলাকায় এই দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, আমতল এলাকায় 2টি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হলে 4 আরোহী গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে নাজিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে এসআই সাইফুল ও হাফিজের মৃত্যু হয়। এ ঘটনায় এক পুলিশ সদস্য সহ 2 জন আহত হয়েছে। তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। গত 24 ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও 7 জনের মৃত্যু হয়েছে। এ সময় হাসপাতালে ভর্তি হন 567 জন। স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত 24 ঘন্টায় ডেঙ্গু আক্রান্তদের মধ্যে মৃত্যু হওয়া 7 জনের 1 জন চট্টগ্রাম বিভাগের, 1 জন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের, 3 জন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের এবং 2 জন ময়মনসিংহ বিভাগের বাসিন্দা। বাউল আবুল সরকারের মুক্তি ও বাউলদের উপর হামলা এবং খুলনায় শিববাড়ি মোড়ে গণতান্ত্রিক ছাত্র জোটের মানববন্ধনে শিবিরের হামলার প্রতিবাদে রাজশাহীতে সবার জন্য গান কর্মসূচি হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যা 7টায় নগরের রানীবাজার বাটার মোড়ে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন রাজশাহী মহানগর সংসদের ব্যানারে কর্মসূচি হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্র ইউনিয়ন রাজশাহী মহানগর সংসদের আহ্বায়ক মীরা সুস্মিতা ও যুগ্ম আহ্বায়ক সাদমান শামীম সহ অনেকেই।